উনি যা বলেছেন এবং তার কিছু প্রিভিয়াস প্রেক্ষাপটকে আমরা যদি একত্র করি, বাংলাদেশের গন্তব্য কোন দিকে, কত দূর চলে গেছে সেই গন্তব্যে, সেটার একটা ক্লিয়ার ইশারা পাওয়া যায়। জাতি হিসাবে আমাদের শেষ হয়ে যাওয়ার যে কোনো রকম ক্লিয়ার লক্ষণ প্রকাশ করে। আমি স্পষ্টত দেখতে পাচ্ছি যে সংকটের দিকে যাচ্ছে। সংকট এবং সংঘর্ষ দুটোর দিকে খুব দ্রুত গতিতে এগুচ্ছে দেশ। এরই মধ্যে প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছেন। 6 মাসে 40 দুর্নীতিবাজের রিপোর্ট এখানে প্রকাশ করা হবে, তাদেরকে আইনের মুখোমুখি আনা হবে। দুর্নীতিবাজ শীর্ষ 40 ব্যক্তিকে আগামী 6 মাসের মধ্যে পর্যায়ক্রমে জনসম্মুখে আনা হবে। দুর্নীতির মাধ্যমে যে সব ব্যক্তিরা অঢেল সম্পদের মালিক হয়েছেন তাদেরকে প্রকাশ্যে আনা হবে, এরকম একটি টার্গেট নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। অথবা ওবায়দুল কাদের, আপনি কেন আমাদের সাথে ওয়াদা করে সেই ওয়াদা বরখেলাপ করছেন? ভাসুরের নাম মুখে নেন না, ভাসুরের নাম মুখে নিলে অসুবিধা হয় কেন? সচিবের সাথে কেন ছাত্রলীগের নেতার মধ্য দিয়ে একজন শিক্ষক প্রতিনিধিকে কথা বলতে হবে? আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকেই স্বাগতম। দর্শক, আমি আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকে নিউজটি আপনাদের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং কোন দিকটাকে ইঙ্গিত করছে। দর্শক, তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই আসল ঘটনাটি বা মূল রহস্যটি জানতে পারবেন। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, আপনাদের ভিডিও শুরুতে যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। প্রধানমন্ত্রী চীন সফরে যাওয়া এবং সেটার জন্য ভারতের অনাপত্তি থাকা নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর একটা বক্তব্য নিয়ে বেশ ট্রোল হচ্ছে, নানা রকম ফানি। আমাদের মনে থাকার কথা, একটা স্বামী স্ত্রীর সম্পর্ক টাইপের যে ইন্ডিকেশন ছিল সেটাকে কেন্দ্র করে অনেক রকম ট্রোলে ছেয়ে গেছে সামাজিক মাধ্যম। একটু ট্রোল সরিয়ে রেখে যদি একটু দেখার চেষ্টা করি, উনি যা বলেছেন এবং তার কিছু প্রিভিয়াস প্রেক্ষাপটকে আমরা যদি একত্র করি, বাংলাদেশের গন্তব্য কোন দিকে, কত দূর চলে গেছে সেই গন্তব্যে, সেটার একটা ক্লিয়ার ইশারা পাওয়া যায়। জনাব ওবায়দুল কাদের বলেছিলেন তলে তলে আপোষ হয়ে গেছে, দিল্লি আছে, আমরা আছি, দিল্লি আছে। সো ওই সময়গুলো থেকেই প্রকাশ্যে এটা আওয়ামী লীগের দিক থেকে প্রকাশ্যে আমাদের সামনে আসতে শুরু করলো। এর আগে আমরা খুব ভালো মতো জানি যে বাংলাদেশ আসলে এই সরকারটা, এই রেজিমটা টিকে আছে ভারতের অন্যায় সমর্থনের মাধ্যমে। ভারত অ্যাট এনি কস্ট এই সরকারটাকে ক্ষমতায় রাখার চেষ্টা করছে, করে তার এই ভালনারেবিলিটিটার সুযোগ নিয়ে দেশ থেকে তার যা যা চাওয়ার আছে একেবারে বিনা মূল্যে সেটা তারা নিয়ে ফেলছে। এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নেই। কিন্তু প্রশ্ন সেই জায়গায় না, প্রশ্নটা হচ্ছে মন্ত্রীরা কেন এভাবে প্রকাশ্যে এই কথাগুলো বলছেন সেটা আমাদের একটু বোঝা দরকার আছে। তার আগে জনাব হাসান মাহমুদ যেটা বলেছেন সেটা কি সঠিক? ইয়াস, সেটা সঠিক, এটা উনি বলার আগেও হবে। আমি আমার একাধিক ভিডিওতে বলেছি, আমি আবার একটু বলি। সেটা হলো, ধরুন ভারতে তো এবার নির্বাচন হচ্ছে, সুতরাং নতুন সরকার গঠিত হতে দেরি হবে। বাংলাদেশ ভারতকে কিন্তু এই মেসেজ দিতে পারতো, তোমাদের যেহেতু সরকার গঠিত হচ্ছে, আমি একটু চীন থেকে ঘুরে আসি, চীন থেকে ঘুরে এসে আমি তোমার দেশে যাব, তোমাদের সরকার গঠিত হোক। সো জানুয়ারিতে সরকার হলো, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এর মাঝখানে চীন থেকে ঘুরে এসে ভারতে যাওয়া যেতে পারতো। কিন্তু কেন আগে ভারতে যেতে হলো? নাম্বার 1, যে আমি তোমার জন্য আমার যাবতীয় সব পিছিয়ে রাখছি, এটা আমার প্রেম কতটা গভীর, একতরফা, এইটা প্রেম বলাটা মনে ঠিক হয়নি। আমার আনুগত্য, আমার প্রভুভক্তি কতটা প্রকট, কতটা গভীর, সেটা প্রমাণ হলো। এবং তার চাইতে যেটা জরুরি বলে আমি মনে করি, প্রথম কথা হচ্ছে প্রাইম মিনিস্টার চায়না গেলেন, ভারতকে নিষেধ করতো? উত্তর হচ্ছে নিষেধ করতো না, ভারতকে উত্থাপন করলো, যেতে দিত। আরেকটা জিনিস জনাব হাসান মাহমুদ বলবেন না, কিন্তু আমরা যৌক্তিকভাবে ধারণা করতে পারি কি হয়েছে ওখানে। ওই বৈঠকে জনাব মোদি রেড লাইনগুলো দেখিয়ে দিয়েছেন, চায়নাতে যাও, এটা কি আপনি করেন, এই করতে পারেন, ওই করতে পারেন। কারণ প্রধানমন্ত্রী মোদিকে এটা কনভিন্স করার চেষ্টা করেছেন, মোদি কনভিন্স হওয়ারও কথা। সেটা হচ্ছে যেহেতু বাংলাদেশ সরকার চরম একটা ইকোনমিক ক্রাইসিসে আছে, চায়নার সাহায্য তার লাগবে, এবং চায়নার সাহায্যের অভাবে যদি সরকারের ইকোনমিক ক্রাইসিসটা অনেক বেশি খারাপ হয়ে যায় এবং তাতে যদি মারাত্মক কোনো মুভমেন্টে, আপরাইজিংয়ে সরকারের পতন হয়, তাতে ভারতের খুব বেশি বেনিফিট তো হবে না। ভারত চায় এই সরকারটা ক্ষমতায় থাকুক। তো চায়নার কাছে যাওয়া, চায়নার কাছে চাওয়া, তাতে ভারত সায় দেবে, কারণ সরকারকে টিকিয়ে রাখতে হবে। কারণ চায়নার উপরে যদি আপনি প্রচণ্ড রকম রেড লাইন টেনে দেন যে না, চায়নায় যাওয়া যাবে না, তাহলে ভারতের পক্ষে এই সরকারের ইকোনমিক ক্রাইসিসে সিগনিফিক্যান্ট হেল্প করা সম্ভব না। মানে চায়না যা করবে তাতেও সরকারের অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে পারবে কিনা ডিফারেন্ট ডিবেট, ওটা নিয়ে কথা বলবো খুব দ্রুতই। কিন্তু ভারত, চায়না যতটুকু করবে ভারত ততটুকু করার কথা চিন্তাও করা যায় না। সুতরাং ওইটা ব্যারিয়ার দিত না। কিন্তু যে কাজটা হবে সেটা হচ্ছে
যারা মোদি রেড লাইনগুলো দেখিয়ে দিয়েছেন, এই রেড লাইন এগুলো ক্রস করা যাবে না, আমি শিওর। সে কারণেই আসলে আগে মোদির সাথে বৈঠক করতে হয়েছে, তারপর চায়না যাবার সিদ্ধান্ত নিতে হয়েছে, ধারণা করতে পারি। তাহলে কি দাঁড়ালো? বাংলাদেশের ডিফ্যাক্টো এটা ডিফ্যাক্টো, কারণ এটা ঘোষিত না। ভুটানের যেমন পররাষ্ট্রনীতি অলমোস্ট ঘোষিত, যে ভারতের পুরো নিয়ন্ত্রণে ছিল, এখানে সেটা না, কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রনীতি ডিফ্যাক্টো এখন ভারতের নিয়ন্ত্রণে চলে গেছে। বাংলাদেশ আর কোন দেশের সাথে কি সম্পর্ক করবে, কতটুকু করবে, কিভাবে করবে, প্রত্যেকটা জিনিস বিশেষ করে কৌশলগত জায়গাগুলোতে ভারত ডিসাইড করে। এটা আমরা বুঝে গেলাম, ক্লিয়ারলি বুঝে গেলাম। প্রশ্ন হচ্ছে এগুলো এখন মন্ত্রীরা বলে বেড়াচ্ছেন কেন? এগুলো আমরা আগে থেকেই জানি। এখন মন্ত্রীরা বলাতে যেটা হয়, স্ট্রঙ্গার হয় ভিত্তি। আমরা যখন বলতাম তুড়ি মেরে উড়িয়ে দিতে পারতো, কিন্তু এই আমি যখন বহু টকশোতে আওয়ামী লীগের লোকজনের সাথে কথা বলতে গেছি, যখন জনাব মোমেনের সেই ভারতকে বলেছি টিকিয়ে রাখতে, কাদেরের দিল্লি আছে আমরা আছে এগুলো বলেছি, চেষ্টা করে ইনিয়ে বিনিয়ে বলার যেগুলো ব্যক্তিগত মতামত ইত্যাদি ইত্যাদি, কিন্তু তাতে গলার জোর থাকে না। কারণ খুবই সিগনিফিক্যান্ট লোকজন যখন এই ধরনের মন্তব্য করেন, সেটা তাদের জন্য এড়ানো কঠিন, কিন্তু তারপরও তারা এই মন্তব্যগুলো করছেন। আমরা এই প্রশ্ন তো করতেই পারি, তাহলে কেন? যে জনাব হাসান মাহমুদ এই মন্তব্য করলেন, ভয়ঙ্কর মন্তব্য, কিন্তু কেন করলেন? ধরুন ওনাকে কেউ জিজ্ঞেস করলো, তো বলতেই পারতেন না এই প্রশ্ন কেন আসে, আমরা স্বাধীন সার্বভৌম দেশ, আমরা যেখানে ইচ্ছা সেখানে যাবো, ভারত এখানে বলার কি? এই জবাব হতে পারতো না? জনাব হাসান মাহমুদ কি বোকা? একেবারেই না, কোনো কারণ নেই। তো তাহলে তারপরও উনি এই কথা কেন বলছেন? উনি মাঝে মাঝে কিছু কথাবার্তা আমাদের মনে হয় যে খুব বোকার মতো বলেন, বিএনপিকে নিয়ে বা এইসব ক্ষেত্রে। না, এগুলো উনি সজ্ঞানে বিশেষ পারপাসে বলেন, এদেরকে বোকা মনে করার কোনো কারণ নেই। ঠিক একইভাবে জনাব ওবায়দুল কাদের, পোড় খাওয়া রাজনীতিবিদ, দিল্লি আছে আমরা আছি এমনি বলে দিয়েছেন। জনাব মোমেন এতক্ষণ ধরে যত কথা বলেছেন, লম্বা সময় ধরে, একটা বাক্য বললেও ঠিক আছে স্লিপ অফ টাং, না, দীর্ঘ সময় ধরে উনি কথাগুলো বলেছেন এমনি। তার মানে আমরা আসলে কি বলতে পারি? শুধু সেটাও না, আমরা একটু স্মরণ করব, এই জনাব হাসান মাহমুদই ডামি নির্বাচনের পর স্পষ্টভাবে বলেছেন 14, 18, 24 ভারত আমাদের সাথে ছিল বলে আমরা নির্বাচনগুলো করতে পেরেছি এবং আমরা ক্ষমতায় থাকতে পেরেছি। একই ধরনের কথা জনাব ওবায়দুল কাদেরও বলেছেন। ভারত আসলে বাংলাদেশে মানুষের কাছে এই বাস্তবতাটা এখন আওয়ামী লীগকে দিয়ে পরিষ্কার করিয়ে নিতে চাইছে। বাংলাদেশের সরকার আসলে চালায় ভারত, পররাষ্ট্রনীতি তো বটেই, বাংলাদেশের বহু 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 কিছু ভারত নিয়ন্ত্রণ করে, তার মতো করে করে। এই মেসেজটা ভারত এখন দিতে চাইছে, এটা নিয়ে আমি মোটামুটি নিশ্চিত। আমি স্পষ্ট তো দেখতে পাচ্ছি যে সংকটের দিকে যাচ্ছে। সংকট এবং সংঘর্ষ দুটোর দিকে খুব দ্রুত গতিতে এগুচ্ছে দেশ। এমন একটা পর্যায়ে এখন দেশটা আছে, ক্ষমতাসীন সরকার তার দলটাকে দুটো ভাগ করে দিয়েছে, অর্থাৎ যারা নৌকা এবং উল্টো দিকে যারা ঈগল এবং ট্রাক মার্কায় নির্বাচন করেছে। পত্রিকায় যেটা পেলাম, নানান জায়গায় এখন দুটো ভাগ হয়েছে, অর্থাৎ জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে বলতে গেলে যেখানে আওয়ামী লীগের নৌকা এবং ঈগল কিংবা ট্রাক নির্বাচন করেছে, যে হেরেছে যে জিতেছে সে বড় কথা নয়, কিন্তু এলাকাতে প্রভাব বিস্তার করার নামে এখন দুটো করে আওয়ামী লীগ দলের দুটো করে অফিস হয়েছে, এবং এটা হয়তো আস্তে আস্তে আরো ত্বরান্বিত হবে। এবং এই ত্বরান্বিত হলে কি হবে? রাজনীতি বলতে মাঠে কেউ নাই, শুধু তারাই আছে, তাদের দুই পক্ষই আছে। অন্য পক্ষের যারা আছে সরকার বিরোধী, তারা পেপার পত্রিকায় খুচরো বিবৃতি কিংবা টকশোতে কিংবা ইউটিউবের মধ্যেই এখন পর্যন্ত সীমাবদ্ধ। আর বিএনপির কোনো রাজনীতি আপাতত নাই, কিন্তু বিএনপির রাজনীতি, সকল রাজনীতি শুধু দেখতে পায় ওবায়দুল কাদের সাহেবরা, সবকিছুর ভিতরে বিএনপিকে দেখতে চায় এবং তারা বিএনপিকে টিকিয়ে রেখে, সে আলাপটা আমার বড় কথা নয়। কিন্তু সরকার একটা পর্যায়ে এসে দেখলে এখন সরকারের সামনে দুটো সংকট খুবই মারাত্মক। একটা হলো অর্থনৈতিক সংকট, আরেকটা হলো তার রাজনৈতিক সংকট। রাজনৈতিক সংকট বলতে তার নিজস্ব রাজনীতি বলতে এখন আর কিছুই নাই, কোনো জনসভা করার প্রয়োজন নেই, কিচ্ছু করার প্রয়োজন নেই। পত্রিকায় নিউজ পাই আওয়ামী লীগ মারামারি হচ্ছে, ইতিমধ্যে নিহত হয়েছে, কে কাউকে মারছে, অনেক হত্যা হয়েছে, আনার হত্যা হয়েছে, এবং এটার ভিতরে সম্পৃক্ত যারাই থাকুক, আমি ঘুরে ফিরে দেখলাম সবই আওয়ামী লীগের লোক। এখন কাহিনী যাই থাকুক এখানে, এখন প্রশ্ন হচ্ছে সরকার এত বড় এমন একটা ইলেকশন করে কঠিন ইমেজ সংকটে পড়েছে, 100% জনবিচ্ছিন্ন একটা সরকার, একেবারে 100%। কোথাও তাদের কোনো সমর্থন নাই, ঘর কেন্দ্রিক, ঘরে বসে বসে বিবৃতি দেওয়া ছাড়া। এবং এতে কি হয়েছে এখন, এবং তাদেরকে ফ্রন্ট লাইনে রাখছে কিছু মিডিয়া এবং প্রশাসনের একটা অংশ। কারণ প্রশাসনের একটা অংশ, 100% প্রশাসন তাদের পক্ষে তা না, প্রভাবশালী যারা ইনফ্লুয়েন্সিয়াল, যাদেরকে প্রচুর লুটে পুটে খেয়েছে, বেনজির গঙেরা যারা এরকম যারা আছে, তারাই শুধু সরকারের পক্ষে আছে। এবং অন্যদিকে যারা মিডিয়ার লোক হাইলি বেনিফিটেড, এবং তারা প্রত্যেকেই 5 কাঠা, 10 কাঠা, 15 কাঠা, 20 কাঠা, 30 কাঠা, 35, 38 কাঠা পর্যন্ত প্লট পেয়েছে নানান জায়গায়। ঠিক সেই লোকগুলো মিডিয়ার ভিতরে, সেই লোকগুলো আর প্রশাসনে যারা হাইলি বেনিফিটেড, এছাড়া সরকারের সাথে কেউ নেই। এখন যেটা হচ্ছে, সরকার দেখতেছে তার কোনো ইমেজ নাই, কঠিন ইমেজ সংকটে পড়েছে, পাশাপাশি তার নাই টাকা, দুটো কঠিন অবস্থা। এবার যে 8 লক্ষ কোটি টাকার বাজেট ঘোষণা করছে দাম্ভিকতার সাথে, এবং তার 2.5 লক্ষ কোটি অলরেডি ঋণ করতে হবে, আর
আভ্যন্তরীণভাবে যেটা পাওয়ার কথা সেটা অনেক কম পাবে, সেই কারণটা বলার উদ্দেশ্যে এটা বলা। প্রশাসনকে, সরকার কিন্তু তার ইমেজকে রিকভার করার জন্য যার বুদ্ধিতে হোক, যেখানেই হোক, ইন্টেলিজেন্সের বুদ্ধি হোক, কিছু একটা আছে। সুতরাং তারা প্রকাশ করছে প্রথম এই বেনজির আজিজ, যাদেরকে আমি, যারা চাকরি শেষ হয়ে গেছে কিন্তু দুর্নীতিবাজ হিসেবে আসছে, এই মৃত দুর্নীতিবাজের তালিকা দিয়ে এই তালিকা প্রকাশ করে দেখলো গভর্নমেন্টের কোনো ইমেজ রিকভার হয় না। কারণ আপনি তো কাগজ সর্বস্ব, কাউকে টাচ করতেছেন না, গ্রেপ্তার করতেছেন না, কিছুই করতেছেন না, গ্রেপ্তার মানে কোনো ইমেজ রিকভার হচ্ছে না। তারপরে চলে গেল জীবিত যারা এখনো চাকরি করছে এরকম কিছু লোক, যেমন মতিউর রহমান এনবিআর এর আরো কিছু, ওদিকে জামিল হোসেন নামে, হাসান বা হোসেন নামে একজন পুলিশের ডিআইজি, আর একজন এসপি, এরকম যাদের নাম প্রকাশ পাইছে দুর্নীতি, তাদেরকে গ্রেফতার করতেছেন না। কিন্তু তারা মহা সংকটে পড়েছে, ভয় আতঙ্কে তারা আছে। হয়তো সরকারকে কেউ বলছে তোমরা গ্রেফতার করো না, তাদেরকে গ্রেফতার করলে তোমার প্রশাসন হাত গুটাবে, এটাই সত্য। আবার হয়তো বলতেছে যে তুমি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স করছো, কাগজ সর্বস্ব এইটা ঘোষণা করো, লাভ হবে না। আমি নিশ্চিত করে বলতে পারি গভর্নমেন্টের ইমেজ রিকভার হচ্ছে না এক চুলো এ সমস্ত করে। পাশাপাশি কি হচ্ছে আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, যদি এই এনবিআর কারো গায়ে হাত দেয় তাহলে কি হবে, রাজস্ব কালেকশনও কমে আসবে, তারা করবে গভর্নমেন্টের বিরুদ্ধে কাজ করবে। কারণ এখানে ভাইস ভার্সা, দেয়া নেয়া, কারোর সাথে কোনো আস্থা, বিশ্বাস, প্রেমের সম্পর্ক নাই। আমি নিশ্চিত করে বলতে পারি যদি সরকারকে ভালোবাসতো, সরকার টিকে রাখার প্রশ্ন, তাহলে এরকম চুরি করতো না। আবার সরকার যদি তাদেরকে ভালোবাসতো, তাইলে বা দেশের লোককে ভালোবাসতো, তাহলে শুধু তাদের প্রিভিলেজ দিয়ে ক্ষমতায় থাকতে চাইতো না। সুতরাং এই দুইটা জিনিস যদি আমি চিন্তা করি, তাহলে এই আমলাদের যে দুর্নীতির খতিয়ান বেরোবে, তাদেরকে যাদেরকে টাচ করবে গভর্নমেন্ট কলাপস হবে। আপনি পুলিশকে গ্রেফতার করেন, যাদের নাম বেরিয়েছে জীবিত, যারা এখনো জীবিত দুর্নীতিবাজ, অর্থাৎ যারা চাকরিরত, কাউকে টাচ এখান থেকে ওখানে বদলি করতেছেন। তারপরে যে একসময় তাদের ভিতরে কিন্তু অবিশ্বাস দানা বাঁধতেছে, কেননা আস্তে আস্তে ঘনিয়ে আসতেছে সরকারের টাকা দরকার, আপনি টাকা পাওয়ার কোনো রাস্তা নাই। ইতিমধ্যে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চায়না থেকে যে টাকা পাওয়ার একটা স্বপ্ন ছিল, আশা করি সেটাও বেচতে গেছে মোটামুটি, যদি যেহেতু এমওইউ অলরেডি ভারতের সাথে হয়ে গেছে। সুতরাং আপনি সেই বিষয় নিয়েই আপনারা আবার চায়নার সাথে এমওইউ করতে পারবেন, সেটা আমি মনে করি না। করলে আর একটা রাজনৈতিক সংকটে পড়ে যাবে, কোনো সন্দেহ নাই। এটা হবে রাজনৈতিক সংকট, ডিপ্লোম্যাটিক সংকট, সবকিছু। এখন এই সবকিছু মিলে আমরা যেটা দেখতেছি, এই চায়না সফরের আগে এখন পর্যন্ত এবং ভারত সফরের পরে খুব বেশি ত্বরান্বিত হচ্ছে এই দুর্নীতির খতিয়ান। এবং মাঠে দেখলাম কোটা আন্দোলনের বিরুদ্ধে চলছে, বেশ কিছু আন্দোলন চলছে, পেনশন স্কিমের বিষয় নিয়ে চলছে, একটা আন্দোলন কিন্তু চলতেছে। এটা যদি কন্টিনিউ করে তাহলে ধরে নেওয়া হবে যে আন্দোলনকে সমর্থন করছে এমন একটা শক্তি, যে শক্তি সমর্থন করলে এবং এটা যদি সরকারের জন্য বুমেরাং করতে চায়, তাহলে তো প্রশাসন একসময় নিষ্ক্রিয় হবে। সুতরাং প্রশাসনের এই কারণে এবং এই পরিস্থিতির কারণে সরকার কঠিন চাপে আছে। আবার আমরা শিক্ষকরা প্রশ্ন করছি যে ওবায়দুল কাদের, আপনি সরাসরি শিক্ষকদের কেন ফোন দিতে পারলেন না? আপনার কাছে কি নাম্বার ছিল না? আপনি কেন ছাত্রলীগের একজন নেতার মধ্য দিয়ে ফোন দিয়ে গোটা শিক্ষক সমাজকে, ছাত্র এবং সাধারণ মানুষের কাছে ছোট করলেন? দ্বিতীয়ত, আজকে 16,000 শিক্ষক যখন রাজপথে, বিশ্ববিদ্যালয় টোটাল বন্ধ, শাটডাউন, ছাত্ররা আন্দোলন করছে, শিক্ষক আন্দোলন করছে, রাষ্ট্রের এমন কি গুরুত্বপূর্ণ কাজ, রাষ্ট্রের এমন কি গুরুত্বপূর্ণ দায়িত্ব, যার কারণে শিক্ষকদের উইদাউট এনি নোটিশ আপনি সেটি ক্যান্সেল করে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করছেন। আজকে এখানে পেনশনের দাবি নয়, আজকে কি আমাদের বিশ্ববিদ্যালয়ের ইজ্জতের প্রশ্ন, এটি সম্মানের প্রশ্ন, এটি আমাদের ইজ্জত। যদি আজকে আমাদের নেতারা, আমাদের শিক্ষক নেতারা যদি এই ইজ্জতের জায়গায়, এই মান মর্যাদার জায়গায় কোনো কম্প্রোমাইজ করেন, তাহলে আগামী দিনে আমাদের এই তরুণদেরকে অথবা যারা আছেন তাদেরকে আর দেশে খুঁজে পাবেন না। আমার গাড়ি, আমার বাড়ি, আমার পেনশনের আজকের আলোচনা নয়, আজকে আলোচনা হওয়া উচিত ওবায়দুল কাদের, আপনি কেন আমাদের সাথে ওয়াদা করে সেই ওয়াদা বরখেলাপ করছেন? আজকে কেন শিক্ষক নেতারা শুধু আমাদের দোষ দেন? আজকে কি দেশের নির্বাচিত সরকার নেই? আজকে কি প্রতিনিধি নেই? তাদের কথা কেন আসছে না? আজকে শুধুমাত্র আপনি সচিবদেরকে পাচ্ছেন, ভাসুরের নাম মুখে নেন না, ভাসুরের নাম মুখে নিলে অসুবিধা হয়। আমার প্রশ্ন, আজকে থেকে আমাদের কথা উচিত নির্বাচিত রাজনৈতিক সরকার থাকার পরে, নির্বাচিত রাজনৈতিক সরকার থাকার পরে কেন সচিবের সাথে, কেন ছাত্রলীগের নেতার মধ্য দিয়ে একজন শিক্ষক প্রতিনিধিকে কথা বলতে হবে? আজকে শিক্ষক বিশ্ববিদ্যালয় বন্ধ করে রাষ্ট্রের এমন কি গুরুত্বপূর্ণ দায়িত্ব, রাষ্ট্রের এমন কি গুরুত্বপূর্ণ কাজ, যার কারণে এই বৈঠক আপনি স্থগিত করলেন? নাকি কোনো ষড়যন্ত্র করছেন? ফলে ওবায়দুল কাদের এবং যারা ক্ষমতাসীন আছেন,
আপনাদের মনে রাখা উচিত আপনারা ক্ষমতায় কিভাবে আসছেন। এই বিশ্ববিদ্যালয়ে যারা হাত দিয়েছে, আগুন লাগিয়ে চেষ্টা করেছে, হাত পুড়ে ছারখার হয়েছে, ইয়াহিয়া পারে নাই, আয়ুব পারে নাই, এরশাদ পারে নাই, মঈনুদ্দিন ফখরুদ্দিন পারে নাই। মঈনুদ্দিন ফখরুদ্দিনের ক্ষমতা উদ্ধার করার পিছনে ছাত্র শিক্ষকের সরাসরি অবদান আছে। ফলে তাদেরকে ভুলে গিয়ে, তাদেরকে অবজ্ঞা করে, ছাত্রদেরকে অবদমন করে, ছাত্র শিক্ষকের ভিতরে বিভাজন তৈরি করে আপনারা মনে করছেন যে আপনারা স্থিতিশীল থাকবেন। বিশ্ববিদ্যালয়ে আপনারা যারা মনে করেন আজকে ছাত্ররা শিক্ষকের বিরুদ্ধে, যদি শিক্ষকরা চায় 24 ঘন্টার ভিতরে বিশ্ববিদ্যালয়ের 90% ছাত্র শিক্ষক একসাথে দাঁড়িয়ে আন্দোলন করতে পারে। দুর্নীতিবাজ শীর্ষ 40 ব্যক্তিকে আগামী 6 মাসের মধ্যে পর্যায়ক্রমে জনসম্মুখে আনা হবে। দুর্নীতির মাধ্যমে যে সব ব্যক্তিরা অঢেল সম্পদের মালিক হয়েছেন তাদেরকে প্রকাশ্যে আনা হবে, এরকম একটি টার্গেট নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, অথবা এমন বলা যেতে পারে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সরাসরি এই ধরনের একটি টার্গেট নির্ধারণ করা হয়েছে। এমন একটি সংবাদ গণমাধ্যমে এসেছে, বিশেষ করে দেশ রূপান্তরে, এবং দেশ রূপান্তরের এই সংবাদটি যদি সত্য হয়ে থাকে, আওয়ামী লীগের শীর্ষ কর্মকর্তা, শীর্ষ নেতাদের যে বক্তব্য সেখানে কোট করা হয়েছে, সেই সূত্র ধরে আমরা বলতে পারি দুর্নীতির বিরুদ্ধে সরকারের যে অবস্থান তা যে একেবারে আইওয়াশ, স্রেফ লোক দেখানো, এর মধ্যে ন্যূনতম কোনো ভুল নেই। কারণটি হচ্ছে যে 40, 50, 100, 500 সংখ্যা নির্ধারণ করে টার্গেট করে দুর্নীতিবাজদের জনসম্মুখে আনা হবে, এই টোকেন বিচার কেন? এবং এই রিপোর্টে আরও বলা হচ্ছে যে 6 মাসের মধ্যে 40 ব্যক্তিকে প্রকাশ্যে আনাতেই যে শেষ হয়ে যাবে এই অভিযান তা নয়, সারা বছর ধরে কিংবা বর্তমান সরকারের পুরো মেয়াদ জুড়েই এই প্রক্রিয়া চলবে। এবং এটি আরও স্পষ্ট করে যে এগুলো মানুষের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্যই সরকারের এই উদ্যোগ, যদি দেশ রূপান্তরের এই সংবাদটি সত্য হয়ে থাকে। এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের যে অবস্থান কঠোর অবস্থায় রয়েছে সেটি প্রমাণের জন্য সরকারের নানান ধরনের উদ্যোগ রয়েছে, সেগুলো লোক দেখানো হোক কিংবা যেভাবেই আমরা মন্তব্য করি না কেন। কদিন আগে আমাদের প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন দুর্নীতির বিরুদ্ধে, এবং তিনি বলেছেন কিছু লোক এই পরিমাণ সম্পদ অর্জন করছেন অবৈধ উপায়ে, যার কোনো প্রয়োজন নেই, এটি তাদের কেবলমাত্র নেশায় পরিণত হয়েছে। এত কথা তো প্রয়োজন নেই। সরকার কি করছে? এবং এই যে রিপোর্টটি এসেছে যে পর্যায়ক্রমে জনসম্মুখে আনা হবে, যেমন বেনজিরের বিষয়টি ইঙ্গিত করা হয়েছে, যেমন এনবিআর বা জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের প্রসঙ্গ আনা হয়েছে, কিংবা এনবিআর এর প্রথম সচিব আবু মাহমুদ ফয়সালের কথা আনা হয়েছে। প্রশ্ন হচ্ছে, যদি এইগুলো সেই টার্গেটের অংশ হয়ে থাকে, তাদেরকে কেন দেশ ত্যাগে পালাতে সাহায্য করা হলো? কেন তাদেরকে অবাধে বিদেশে চলে যাওয়ার সুযোগ দেওয়া হলো? এবং আমরা দেখলাম যে সব ধরনের প্রক্রিয়া সম্পূর্ণ করার পরে তাদের বিরুদ্ধে তাদের সম্পদ ক্রোকের বা জব্দের নির্দেশনা দেওয়া হচ্ছে আদালতকে, অর্থাৎ এখানে আদালতকেও ব্যবহার করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। এগুলো অনেক চর্বিত চর্বণ, এগুলো আমরা বলেছি, আপনারাও জানেন, আপনারাও মন্তব্য করছেন। কিন্তু এই যে টার্গেটটি সরকারের, এটি দিয়ে আসলে লাভের লাভ কতটা হবে? মানুষ তো যা বোঝার বুঝছেই। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।